আসসালামু আলাইকুম। রানাউটে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি অভিনন্দন। সো নকআউট নোমানে ইতিমধ্যে আরেকটা এক্সক্লুসিভ ইন্টারভিউ প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে ফারুক আহমেদের সাথে। সো আপনারা ইতিমধ্যে সবাই জানছেন বা দেখতেছেন মিডিয়াতে একটা নিউজ ঘোরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ফারুক আহমেদ হতে যাচ্ছে বিসিবির নতুন প্রেসিডেন্ট। যে নিউজটা আমরা ৭১ খেলা যোগে দেখছি, যে নিউজটা আমরা দ্য রিয়াসুল আজিমের ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্মে দেখছি, যে নিউজটা আমরা বিডি ক্রিক টাইমের পেজে দেখছি, ক্রিক ফেঞ্জির পেজেও দেখছি। সো স্পোর্টসের যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমে কিন্তু এই নিউজটা পুরো ঘুরতেছে। সো সেই অনুপাতে নকআউট নোমান ভাই ডিরেক্ট একদম ফারুক আহমেদের সাথে কথা বলছে এবং সেখানে ফারুক আহমেদ তার কিছু তথ্য প্রকাশ করছে। অবাক হয়ে গেছি তার কথাগুলো শুনে এবং তার ওপিনিয়নটা শুনে। হ্যাঁ, তিনি বলছে যে বিসিবি থেকে আমার কাছে প্রপোজাল আসছে, সেটা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও আমার কাছে প্রপোজাল আসছে যে আমি যেন বিসিবির সভাপতি করি এবং বিসিবিটাকে আগলায় রাখি। সো এমন একটা প্রপোজাল তাকে দেওয়া হয়েছে এবং তিনি সেটা স্বীকার করছে অকপটে। সেই সাথে তিনি আরও অনেকগুলো তথ্য দিয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যখন পদত্যাগ করেন ২০১৬ সালে, তার আগে তো আপনার অনেক ভালো কিছু কাজ ছিল, যে কাজগুলোর মাধ্যমে আপনাকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও বরণ করে রাখা উচিত ছিল, কিন্তু আপনি পদত্যাগ করলেন কেন? সো এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেক দিনের আমার। হ্যাঁ, আমি ২০১৫ সালে যখন তিনি পদত্যাগ করে ফারুক আহমেদ, তখন আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশের এত বড় একজন ভালো সিলেক্টর, যার হাত ধরে সাকিব তামিমের মানে এই বাংলাদেশ ক্রিকেটে শুরু, বা যার হাত ধরে আশরাফুলের এই ক্রিকেটে শুরু, যার হাত ধরে মুশফিক আজকে এত বড় পজিশনে আসছে, যার হাত ধরে মুস্তাফিজুর রহমানও দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে পদার্পণ করছে, সেই মানুষটা হঠাৎ করে বিসিবি কেন ছাড়লো? সো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকে আমি খুঁজে পাইছি, বা আপনারা যারা দেখছেন বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আজকে মনে হয় সেই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। কারণ একটা জিনিস চিন্তা করেন, তিনি একদম খাপ অ্যান্সার দিছে। কারণ তিনি যখন আর কি বিসিবি থেকে সরে যায়, তখন ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকাকে তো আমরা সিরিজে হোয়াইট ওয়াশ করি, ইভেন আমরা ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলি। সো তাকে প্রশ্ন করার পর তিনি উত্তর দেয় এটাই, যে আমি যে স্বাধীনভাবে কাজ করতেছিলাম, আমি যখন আমার কাজটাকে এনজয় করতেছিলাম, তখন সেখানে হাতুরু সিং এসে আমার কাজে বাগড়া দিয়ে দিল, মানে তার স্বাধীনতাটা খর্ব করে দিল। সো এই হাতুরু সিংয়ের কারণে আমি আমার পথ থেকে সরে যাইতে বাধ্য হই। হ্যাঁ, তিনি এটাও বলছে যে আমি যেভাবে সরে গেছি, ঠিক সেভাবে যদি বাসা নান্নুরাও সরে যাইতো, তাহলে আজকে হাতুরু সিং এতটা মাথাছাড়া উড়ে দিতে পারে না। তাহলে আপনারা চিন্তা করেন, এই হাতুরু সিং আমাদের ক্রিকেটটাকে কি দিল এবং কী নিল এবং সব কিছু টেনে নিল, আমাদের ক্রিকেটটাকে আজকে ধ্বংস করে দিল। ২০১৫ সাল থেকে আমরা যে গ্রাফে চলে গেছিলাম, এরপর ওই গ্রাফটা একদম আমাদের নিচের দিকে চলে আসছে, আমরা আর উঠতে পারতেছিলাম না। আমাদের কাছে যেমন ২০১৯ বিশ্বকাপে একটা ভালো আশা ছিল, ওটাও নষ্ট হয়ে গেল। ২০২৩ বিশ্বকাপে একটা বিশাল আশা ছিল, কারণ আপনারা সবাই জানেন ২০২৩ বিশ্বকাপে কী কাণ্ডটাই না ঘটাইছে হাতুরু সিং। আমাদের দলের সেরা ব্যাটসম্যান, আমাদের দলের সেরা ক্যাপ্টেন তামিম ইকবাল খান তার জন্য ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই। সো এখানে ক্ষতি কিন্তু হাতুরু সিংয়ের হয় নাই। ফারুক সাহেব আরেকটা কথা বলছে, তিনি বলছে এখানে যদি বাংলাদেশ ক্রিকেট টিম খারাপ করে তাহলে কিন্তু কাউকে জবাবদিহিতা করতে হয় না। যদি এমন হইতো যে যখন দল খারাপ করবে আপনাকে অর্ধেক স্যালারি নিতে হবে, আপনাকে বাসা থেকে অর্ধেক বাসা ভাড়া আপনাকে পে করতে হবে, তখন কিন্তু ঠিকই সবার কনসেন্ট্রেশন থাকতো যে কেন আমাদের ভালো করছে না প্লেয়াররা। কিন্তু এই যে সিচুয়েশনটা থাকে বা এই যে জবাবদিহিতা থাকে, এটা তো ছিল না। কারণ চতুর্দিকে শুধু দুর্নীতি, মার্ডিং কাটিং, খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল সবাই। এই কারণেই এখন তিনি আরও একটা কথা বলছে যে এই যে গামিনী ডিসিলভা, একজন পিচ রাইডার, হ্যাঁ, মিরপুরের, যার হাত দিয়ে মিরপুরে ছাড়া কোনো ক্রিকেট হয় না বা মিরপুরে রান হয় না, অথচ চট্টগ্রামে আমাদের রানের বন্যা উঠে যায়, ফ্লাটিং উইকেট থাকে, আমরা এত ভালো ক্রিকেট খেলি যে সেখানের মতো আর উইকেট আমরা কোথাও পাই না। অথচ আমাদের গামিনী ডিসিলভা দিনের পর দিন কেন আছে? এখানে অবশ্যই এখানে তার পিছে হাত নাড়তেছে অনেকজন। সো বোর্ড পরিচালকরা যে ২৬-২৭ জন আছে, দ্বিতীয় মেয়াদে যখন হাতুরু সিংকে নিয়ে আসছে, কী কারণে নিয়ে আসলো তিনি সেটা বুঝতে পারেন নাই। কেন বুঝতে পারেন নাই এটা সবাই বুঝছেন এবং সবাই জানছেন। কারণ হচ্ছে হাতুরু সিং যখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসে এবং দ্বিতীয় ম্যাচে যখন কাজ শুরু করে, তখনই তো তামিমের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়। আর প্রথম যখন ছিল তখন কিন্তু মাশরাফির সাথে তার সম্পর্কটা নষ্ট হয়। সো এই ছিল বোর্ডের অবস্থা। এবং তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে বলা হয়, আপনি কি নিতে পারেন? হ্যাঁ, তিনি শুধু স্পষ্ট ভাষায় বলছে, দেখেন আমাকে যদি সিলেকশন কমিটিতে পাঠানো হয় সেখানে আমার সম্ভব না, কারণ আমার নিজস্ব এখন একটা বিজনেস আছে। কিন্তু আমাকে যদি বিসিবির সভাপতি বসানো হয়, সেখানে মানে পলিসি মেকিংয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি আমার শতভাগ উজাড় করে দিতে চাই এবং অনেক জায়গায় পরিবর্তন আনতে চাই, কারণ দুর্নীতির দটাও এখানে রাখতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে তার একটা কথা আমার খুবই বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে
ক্রিকেট বোর্ডে আমি আসি বা যেই আসুক বা যেই পরিচালনা করুক, সে যেন সেলিব্রিটি হওয়ার জন্য বা বিজনেসের ফায়দা লোটার জন্য না আসে। 21 থেকে 22 মিনিটের যে একটা কথোপকথন ছিল নোমান ভাইয়ের সাথে ফারুক ভাইয়ের, সবটা শোনার পর মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে দুর্নীতিটা একদম রক্তে রক্তে চলে গেছে, যেটা মোচন করতে হয়তো অনেক সময়ের দরকার আছে বা সেটা খুব তাড়াতাড়ি হইতে পারে। আমাদের যে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আছে মাননীয় আসিফ মাহমুদ সাহেব, তিনি যে উদ্যোগগুলো নিছে তাতেও তিনি খুশি, কারণ তিনি একটা জিনিস ক্লিয়ার করছে যে যারাই ক্ষমতায় আসে বা যারা কথা বলতে চায় তারা ভাবে কি 6 মাস 10 মাস এমন একটা সময় লাগুক, কিন্তু আমাদের নতুনরা যারা আছে এদের সময় না, এরা যদি পারে 24 ঘন্টার মধ্যে সব কিছু ঠিক করে দেওয়ার মতো একটা আগ্রহ তাদের মধ্যে আছে। তো সব শুদ্ধ মিলিয়ে আমি মনে করি ফারুক ভাই যদি বা ফারুক আহমেদ আমাদের সাবেক নির্বাচক, তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও হন, কারণ 4টা নামই তো আমরা শুনতে পাচ্ছি, আকরাম খান, ফারুক আহমেদ, কামাল এবং হচ্ছে আমাদের ফাহিম স্যার। তো এখানে ফারুক আহমেদের বেশি আগায় আছে, কারণ তার সাথে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা কানেক্টিভিটি আছে এবং তাকেও কানেক্ট করা হয়েছে। কেন কানেক্ট করা হয়েছে? কারণ দুর্নীতিবাজ মানুষ থেকে দূরে থাকতে হবে, যারা স্ট্রংভাবে কথা বলতে পারবে, যারা প্রতিবাদ জানাতে পারবে, এবং ফারুক সাহেব সেটার জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি এবং খুব কি বলবো পারফেক্ট একজন ব্যক্তি। সো ভালো হবে যদি তিনি আসে এবং তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সংকটগুলো দূর হয়ে গিয়ে আমরা একটা ভালো ক্রিকেট বোর্ডে পরিণত হব এবং ভালো ক্রিকেট দলে পরিণত হব। এই কারণেই যে আমরা এত দিন ধরে টেস্ট খেলের একটা কান্ট্রি, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমাদের আইসিসি কোনো ট্রফি নেই, আমরা আইসিসি ইভেন্টে গিয়ে ভালো খেলতে পারি না, অনেক অজুহাত, আমাদের ঘরোয়া ক্রিকেট স্ট্রাকচার ভালো না, আমাদের পিচ ভালো না, আমাদের মাঠ ভালো না, এই অজুহাতগুলো আর ভালো লাগে না ভাই। আমরা কিছু ভালো খেলোয়াড় চাই, ভালো ক্রিকেট চাই, ভালো ক্রিকেট পেশার মধ্যে দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে মাথা উঁচু করতে চাই। এটাই থাকবে তার প্রতি আমাদের চাওয়া পাওয়া, কারণ আমরা ক্রিকেট প্রেমীরা কি চাই? বাংলাদেশ দল জিতুক, এটাই তো চাই। আমরা সবসময় জয় চাই, আমরা আর হারতে পছন্দ করি না। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।